আমরা আলোচনার শুরুটা করব জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে দিয়ে। এই যে আজকে আমরা দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে ব্যস্ত সময় পার করেছেন, তার তৃতীয় দিনের কর্মসূচি শেষ করেছেন। আমরা দেখেছি তার এই দেশে প্রত্যাবর্তনকে ঘিরে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, এক ধরনের চ্যালেঞ্জ ছিল, আর যে চ্যালেঞ্জটা বিএনপি অনেক ক্ষেত্রেই বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। আপনি তো উত্তরা রাজনীতিবিদ, সেই সাথে গুরুত্বপূর্ণ একটা অংশেও দায়িত্ব পালন করেছেন। আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম। তো আসলে আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2008 11ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যখন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন কিন্তু আসলে ওনার যাওয়াটা খুবই আমাদের জন্য সুখকর ছিল না। তারপরে যেতে হয়েছে, ছিলেন তিনি 17 বছর 3 মাস 8 দিন পরে বাংলাদেশে যখন আসবেন, প্রত্যাবর্তন করবেন 25শে ডিসেম্বর। স্বাভাবিক কারণেই এই ব্যাপারটা নিয়ে আমাদের সবারই, বাংলাদেশের প্রতিটা মানুষের বিভিন্ন রকম উৎকণ্ঠা ছিল এবং উনি যে আসতে একটু সময় নিচ্ছেন বা কেন নিচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল। তো যাই হোক, সমস্ত জল্পনা কল্পনা শেষ করে আমাদের নেতা, প্রিয় নেতা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তার প্রত্যাবর্তনটা কি হয়েছে, কতটুকু হয়েছে, সেটা এই দেশের মানুষ বিচার করবে। তা আমরা মনে করি এই যে আমাদের নেতা এসেছেন, এই সারা দেশের মানুষ যেভাবে ওনাকে বরণ করে নিয়েছেন, আমি মনে করি দীর্ঘদিন তিনি বাংলাদেশে না থেকেও বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। তা বিশেষ করে তারেক রহমানের উপর এবং জিয়াপুরের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে। তারপরে আমাদের এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে যেমন তারেক রহমান সাহেব দেশের জন্য যা করছেন, সব কিছু মিলিয়ে দেশের মানুষের যে ভালোবাসার যে জায়গাটা হয়েছে তারেক রহমানের উপর, সেটার প্রতিফলন কিন্তু আমাদের 25শে ডিসেম্বর হয়েছে। 25শে ডিসেম্বর তিনি আসবেন শুনে অনেক আগে থেকে মানুষের যে পূর্ব প্রস্তুতি ছিল, এটা আপনি বলতে পারেন যে আমাদের সাংগঠনিক যে দক্ষতা আছে বা সাংগঠনিক যে যোগ্যতা আছে, বিএনপি একটি বড় দল, স্বাভাবিক কারণে সেখানে আমাদের সাংগঠনিক অনেক সক্ষমতা আছে। আমরা কিন্তু সেই সাংগঠনিক সক্ষমতা দিয়ে কিন্তু আমরা এখানে নেতাকর্মীদেরকে জড়ো করিনি। এখানে কিন্তু মানুষ স্বপরিণত হয়ে তার ভালোবাসা বা তার শ্রদ্ধার জায়গাটা, এবং মানুষ যে দীর্ঘদিন তারেক রহমানকে দেখেন না, সশরীরে তার একটু বক্তব্য শুনবেন বা তার ছবিটা সশরীরে দেখবেন, সেই কারণে কিন্তু মানুষের সে উচ্ছ্বাসটা আরও বেশি ছিল। তো এয়ারপোর্ট থেকে আমরা যদি বলি যে 300 ফিটে যেখানে আমরা স্টেজ করেছি এবং সেখান থেকে যে এভার কেয়ার থেকে রাত্রে বাসা, এই প্রতিটা জায়গায় মানুষের যে আমরা আবেগ দেখেছি তারেক রহমানের উপরে, সেই আবেগটা আসলে যে না দেখেছে সেটা ভাষায় প্রমাণ করতে পারবে না। তা আমরা মনে করি যে গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে যা হয়নি, আগামী 50 বছরে যা হবে না, সেটা কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তারেক রহমান সেটা প্রমাণ করেছে বা তারেক রহমানের বাংলাদেশের মানুষ সেটা দেখিয়েছে। তো আপনি যে উৎকণ্ঠার কথা বলেছিলেন, সেটা স্বাভাবিক কারণে যে এত বড় প্রোগ্রাম যদি একটা হয়, তা স্বাভাবিক কারণে মানুষ মনে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা তাদের সিকিউরিটির ব্যাপারটা কি করবেন। সেটা আমাদের কাছে মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে যে বর্তমান সরকার কি তারেক রহমান সিকিউরিটি দেওয়ার মতো প্রস্তুতি আছে। তা আমি ব্যক্তিগতভাবে সেটা সব জায়গায় একটা কথাই বলেছি যে দেখেন, একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রথমত যে কোনো নাগরিকই রাষ্ট্র থেকে, সরকার থেকে তার সিকিউরিটির ব্যাপারটা এনশিওর করবে। আর তারেক রহমান সেটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের সরকার প্রধান। তো সেই ক্ষেত্রে সেখানে তার সিকিউরিটির ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন, সেটাই স্বাভাবিক এবং সেটা কিন্তু দেখেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যে ব্যবস্থাটা নিয়েছে সেটাতে আমরা খুশি এবং দেশের জনগণও খুশি হয়েছে। এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে কোনো রকম টু শব্দটা পর্যন্ত হয় নাই। আপনারা জানেন যে দেশে যখন একটি ছোট্ট প্রোগ্রাম হয় বা আমাদের লোকাল নেতৃবৃন্দ যে সমস্ত প্রোগ্রাম করে, সেখানে অনেক কিছু হয়ে যায়। সেখানে পরিবেশ দূষণ কিংবা গাছপালা নষ্ট হয়, এটা নিয়েও তো এক ধরনের আলোচনা ছিল শেষ পর্যায়ে, যদিও আপনারা কভার করার চেষ্টা করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা বলি সেরকম কিছু হয় না। তো দেখেন, এত বড় একটা প্রোগ্রাম হলে স্বাভাবিক কারণে মানুষ কিন্তু, যেহেতু আমি ঢাকা 18 আসনের একজন প্রার্থী এবং ওখানেই আমি রাজনীতিটা করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 2 দিন আগে থেকে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছে। সে 300 ফিটে যে রাস্তায় প্রোগ্রামটা হয়েছে, সেখানে মানুষ সেখানে আগে ঘুমিয়েছে, থাকছে। স্বাভাবিক কারণে এতগুলো মানুষ যখন এক জায়গায় আসে বা থাকে, তখন সেখানে কিন্তু পরিবেশ একটু নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, এটা স্বাভাবিক। এটা যদি আমরা বলি না হবে না, হয় না, সেটা ঠিক
হবে না। কিন্তু পরবর্তীতে সাথে সাথে আমাদের 25 তারিখে রাতেই কিন্তু আমাদের পার্টির থেকে নির্দেশনা আসছে যে আমাদের যে এখানে ময়লা আবর্জনার যে স্তূপ হয়েছে সেগুলো যে কোনো হতে সরাতে হবে। আমাদের নিজে আমরা স্বপরিণত হয়ে সেই কাজগুলো করেছি। আমি নিজে সেখানে গিয়ে কাজ করেছি, আমার যে মহানগরী কনভেনর আমরুল হক সাহেব সেখানে গিয়ে আমরা কাজ করেছি, আমরা সেখানে কাজ করেছি। হ্যাঁ, আমরা সেখানে সিটি কর্পোরেশনের একটু সহযোগিতা নিয়েছি, গতকালকে সেটা আমাদের ছিল। এবং আপনি আজকে গিয়ে দেখেন যে 300 ফিটে যে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে সেটা আপনি বোঝাই যাবে না। হ্যাঁ, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ, সেই গাছের জায়গাটা আমরা আজকে সেখানে গিয়েছি, আজকে সকাল থেকে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি। জি, আমরা আলোচনা করব। আমরা একটু